বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন। রাজ্য রাজনীতিতে এখন অনুব্রত মণ্ডল, তাকে নিয়েই খবর। অনুব্রত মণ্ডল বোলপুরের আইসি, তাকে যে ভাষায়, যে কদর্য ভাষায় বোলপুরের আইসিকে তিনি ফোনে যে সমস্ত কথা বলেছেন, তার স্ত্রী তার মা সম্পর্কে টেনে যে সমস্ত কথা বলেছেন, যে হুমকি দিয়েছেন, সেই হুমকি নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড়। ভাইরাল সেই অডিও এবং তারপরে অনুব্রত মণ্ডল, এর আগে আমরা যেটা শুনেছিলাম তিনি বোম মারতে বলেছিলেন, তিনি নানা রকম দাওয়াই দিতেন ভোটের আগে জনগণকে, কখনো চরম চরম, কখনো গুড় বাতাসা, কখনো নকুলদানা, এরকম নানান রকম কথা তার মুখে শোনা যেত। কিন্তু দলের তরফে তাকে কোনো দিনও একবারের জন্য এই সব বাণী প্রচারের পরেও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। কারণ দলের কাছে ছিল সাফল্যই বড় কথা, দল সাফল্য পেয়েছে। কিন্তু যখনই ওই গরু আর কয়লা পাচার এই মামলায় অনুব্রত মণ্ডল তিহার জেলে গেলেন, তারপরে সেই অনুব্রত মণ্ডলকে সাহস হয়নি তাকে জেলা সভাপতির থেকে সরিয়ে দেওয়ার। জেলে থেকেও তিনি জেলা সভাপতির পদ সামলেছেন। এমনও শোনা যায় যে জেল থেকে নাকি তিনি দলও নাকি চালিয়েছেন। শোনা কথা, সত্য মিথ্যা জানি না। তো সেই অনুব্রত মণ্ডল যখন আবারও ফিরে এলেন, তাকে আবারও জেলা সভাপতি পদে বহাল রাখা হলো। কিন্তু কোর কমিটি যে দুটো নির্বাচন উতরেছিল, একটা হচ্ছে পঞ্চায়েত নির্বাচন, একটা 2024 লোকসভা নির্বাচন। তাহলে অনুব্রতর অনুপস্থিতিতে কোর কমিটি যেভাবে সাফল্য দেখালো, তাহলে কোর কমিটির কী হবে? তাই আবার অনুব্রত মণ্ডলকে এখন ওই কোর কমিটির সদস্য হিসেবেই রাখা হলো, তার জেলা সভাপতির পদ চলে গেল। আর এখানেই হয়ে গেল অনুব্রতর মাথা খারাপ। কদিন ধরেই তিনি নানা রকম কথা বলছেন। তার বিরোধী, অর্থাৎ দলের মধ্যেই তার বিরোধী কাজল শেখ, তাকে নিয়ে নাম না করে ঠাড়ে টুড়ে নিয়ে অনেক কথা বলেছেন। আর এর মাঝেই সেই গোষ্ঠীদ্বন্দ্বে তিনি বলে ফেললেন বোলপুর থানার আইসিকে, কদর্য ভাষায় ফোনে নানা রকম কথা বললেন, তা ভাইরাল। তারপরে তিনি ক্ষমাও চাইলেন। কিন্তু পুলিশের উর্দি, সেই পুলিশের উর্দির একটা কি বলে সম্মান আছে। কোথাও যেন সেই পুলিশ বেঁকে বসেছে যে না, এবার আর নয়, এই ভাষা তারা আর সহ্য করবেন না, একটা হেস্তনেস্ত চাই। অনুব্রত মণ্ডল ক্ষমা চেয়েছেন দলের কাছে, পুলিশের কাছে ক্ষমা চাননি। আর পুলিশের কাছে ক্ষমা চাইলেও যদি একটা সাধারণ মানুষ এরকম ভাষায় কোনো একটা তৃণমূল নেতাকে বলতেন, ছেড়ে দিতেন কি? এমন তো ভুরি ভুরি উদাহরণ আছে। মুখ্যমন্ত্রী সম্পর্কে বলেছেন বা কোনো নেতা সম্পর্কে সমাজ মাধ্যমে বলেছেন, তাকে সাথে সাথে পুলিশ তুলে নিয়ে গেছে। বহু সাংবাদিককে হেনস্থা করা হয়েছে। তাহলে অনুব্রত মণ্ডলকে কি ছেড়ে দেবে? তাই অনুব্রত মণ্ডলকে পুলিশ নোটিশ পাঠিয়ে দেখা করতে বলেছে এসডিপিও অফিসে, কিন্তু তিনি আসেননি শনিবার। ফের তাকে রোববার তলব করা হয়েছে, তিনি কি আসবেন? আর আজকে আমরা এই বিষয়গুলো নিয়েই একটু কথা বলবো। আমার সঙ্গে রয়েছেন শিক্ষাবিদ পদ্মশ্রী মাসুম আক্তার। মাসুমদা, আপনাকে স্বাগত। মাসুমদা, বাংলা রাজনীতিতে আবার তোলপাড়, এই যে কদর্য ভাষা, আপনি একজন শিক্ষাবিদ, রাজনীতিকদের ভাষা সময়ে সময়ে কি বদলে যায়? দেখুন, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, কিন্তু অনুব্রত মণ্ডল একটু ফ্রাস্ট্রেশনের মধ্যে আছে। কাজল শেখের শ্রীবৃদ্ধি ঘটেছে তিহার জেল থেকে ফেরার পর, তার পদও গেছে। ফলে ও যে ভাষাটা ভেতরে ভেতরে এতদিন ধরে বিভিন্ন জায়গায় বলেছে, ওসির কাছে এত অকপটে নির্দ্বিধায় স্রোতের মতো বলে গেছে, এর ভেতরে কিছুটা হতাশা, ফ্রাস্ট্রেশনও আছে। এটা বলতেও অভ্যস্ত, এমনটাই বলে। প্রকাশ্যে যখন স্টেজে বলতে পারে আমাদের অনুগত না হলে পুলিশকে বোম মারো, তো আজকের কথা নয়, অনেক পুরনো কথা।
যখন মিডিয়ার সামনে মাননীয়াকে বলতে পারেন বকটু এর ওই হত্যাকাণ্ডের পর, ওই জেনোসাইডের পর, এই কেসটাকে সুচপুরের মতো দিদি সাজিয়ে দেব, দিদি সপাটে চড় মারতে পারতেন, চটটি যায়নি। তারপরে কত ঘটনা, সঙ্গীতা চক্রবর্তী বলে একজনকে শুনছিলাম, তাকেও নাকি বলা হয়েছে ওকে পাত্তা কেস দিয়ে ঢুকিয়ে দাও, অথবা ঠিক না হলে ওকে শাস্তি করে দাও, পরে তার হাত পা ভাঙা হয়েছিল শুনেছি। এরকম আমি জানি না, চারিদিকে এরকম ঘটনা আছে। ফলে এটা আজকের গল্প নয়, উনি তিহার জেলে ছিলেন অনেকগুলো চুরি চামারি চিটিং এর মামলায়, একটা দুটো নয়, দুর্নীতির মামলায়। জেলে কেন লোককে পাঠানো হয়? জেলটা কি সংশোধনাগার, একদম। সেখানে সে সংশোধিত হবে। তারপরে যদি মনে হয় তিনি সংশোধিত হয়ে গেছেন, সেই সময় পর্যন্ত তাকে জেলে রাখতে হবে। তার যে অপরাধের মাত্রা যতটা, ততদিন ধরে রেখে তাকে সংশোধিত করে সংশোধন যোগ্য হয়ে যাওয়ার পর তাকে ছেড়ে দেওয়া হয়। তার মানে এই 2 বছর উনি যে জেলে ছিলেন, তো সেখানে কি এতদিন কি ওই সংশোধনের যে একটা সময় থাকে, সেই সংশোধনের সময় পার হয়ে গেছে বলে মনে হচ্ছে, তাই কি ভাষা সংশোধনটা হয়নি আর কি। ফলে না, আইনের ভাষাতেই ওনাকে প্রথমে ঢুকিয়ে দেওয়া উচিত। সংশোধন যদি বাকি থাকে তাহলে ছেড়ে দেওয়াটা ভুল হয়েছে, ক্লিয়ার। এবার বাকি রইল প্রশ্ন, যে আমি গালাগালটা পরে যাচ্ছি একটু, যে কেন এত রেগে গেছে, এইটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। তার মানে অনেকে আমরা প্রশ্ন করি, দলদাস বলি, মানে প্রশ্ন জায়গায় এগুলো বলতে হয়, বিরোধীরা সব বলে টলে। বাম আমলে পুলিশ দলদাস ছিল, তৃণমূল আমলে তৃণমূলের দলদাস পুলিশ বলি না। শাসকের যে দলদাস হতে হয় পুলিশকে, এর জন্য পুলিশকে এত ঘৃণা করবেন না। আমরা প্রচন্ড ঘৃণা করি পুলিশকে। আরে পুলিশ তো রক্ত মাংস আমাদের মধ্যে মানুষ, একদম। আমাদের কি এত ব্যক্তিত্ব আছে নাকি যে আমরা চোখ তুলে শাসক বা ক্ষমতাশালীকে বলবো রাজা তুমি উলঙ্গ? পুলিশের কথা বাদ দিন, আমরা পারি, একদম আমরা পারি। বলুন, আমি তো রক্তাক্ত হয়েছিলাম, মৃত্যুকে পড়েছিলাম, কটা সুশীল সমাজ নাগরিক সমাজ রাস্তায় বেরিয়েছিল বলুন, এটা তো আন্তর্জাতিক খবর হয়েছিল। কেন বেরোয়নি? ভীতু কাপুরুষ তারা, মেরুদণ্ডহীন, তারা ভয় পাচ্ছে, বাবা কেন ঝামেলায় যাব বাবা, এর মধ্যে কোথাও ধর্ম ইত্যাদি আছে, ক্লিয়ার। অনুব্রত খুব গুরুত্বপূর্ণ কথা বলেছে। রাগটা কেন? সে রেগে হাউমাউ করতে করতে বলছি, আমি যে এখন শুনলাম সকালবেলা ঘুম থেকে উঠে দেখি না ওই ভিডিওটা ভাসছে, মানে বিভিন্ন পোর্টালে ছড়িয়ে গেছে। আমি না সত্যি বলছি কানকে বিশ্বাস করতে পারছিলাম না, যে যত খারাপ হয় এই কথাগুলো বলতে পারে, মানে এত তলায় নামতে পারে, মানে আমি কিন্তু বুঝতে পারছিলাম ঠিক আর মানে আমরা বলি না রকের ভাষা বোধহয় এত খারাপ হয় না। আমি এআইটি এইসব কি বলে না, আমি তৈরি করেছে নাকি কেউ? আজকাল তো কারুমকে যে কি চাপিয়ে দিচ্ছে। আমি রাতের বেলা ওই দিন যেদিন ভাইরাল হয়েছে, সেই দিন রাতের বেলা ওইটা শুনে আমিও আপনার মতন ভেবেছিলাম এটা হয়তো বিকৃত করা হয়েছে, অর্ধেক শুনে, এবং ঘরে শোনাও যাচ্ছে না, তো আমি সেটাকে বন্ধ করে দিলাম সকালবেলা। এবং কেন বলছি জানেন তো, যে ইস্যুতে তো রাগ, সেটা একেবারে মামুলি ইস্যু। পুলিশকে রিপোর্ট দিতে হয় কত জমায়েত হয়েছে, তো ওই ওসির মানে আইসির মানে বোলপুর থানার আইসির মনে হয়েছে ওটা 12,000-এর মতো। তো অনুব্রত সাহেবের মনে হতে পারে যে ওটা 12 না, ওটা 12 লাখ, বেশি 12 লাখ এরকম। তো পুলিশ তার মতো দিয়েছে, পুলিশকে বলতেই পারে ভাই ওটা 12,000 বন্ধ, ওটা ছিল তো 12 লাখ বা 1 লাখ, সেটা আলোচনা হতে পারে। শুধুমাত্র এই কারণে কেন বেশি করে তুমি দেখাওনি, তার মানে একটা কথা ক্লিয়ার বুঝে নিতে হবে, শাসক দলের লোকেরা যখন কোনো জমায়েত করে, পুলিশকে এমন নির্দেশ দেওয়া হয়, আমি ধরে নিচ্ছি যেখানে এত বড় করে গালাগাল দিতে পারে, ওই সংখ্যাটা একটু কম বলেছে বলে আর কি, মানে দাবি সংখ্যা 12-13, হ্যাঁ, যে এত ভয়ঙ্কর অপরাধ মানে একটা ওসিকে আইসিকে, এবং একই কথা বলছে রাজ্য পুলিশের ডিজিকে, ডিরেক্টর জেনারেলকে বলছে, রাজ্য পুলিশের তাকেও গাল দিয়ে বলছে কথাটা, যে কম দেখিয়েছে কেন। তার মানে ধরতে হবে শাসক দলের যখন জমায়েত হয় 10,000-এর লোক হলে সেটাকে 10 লক্ষ দেখানো হয় বা 1 লক্ষ দেখানো হয়, অর্থাৎ প্রচুর বেশি দেখাতে হবে। পুলিশ মিথ্যে করে দেখাবে, অসহায় পুলিশ, নাচার পুলিশ, নাহলে ওই মা চলে আসবে, বোন চলে আসবে, বউ চলে আসবে। কিন্তু গালাগালটা যখন দিচ্ছিল আমি বিস্মিত হয়ে যাচ্ছিলাম, এতদিনকার একজন নেতা সে ভুল ত্রুটি করুক, গুন্ডা বদমাস যাই হোক, নারী বলে তার শব্দ আছে পৃথিবীতে, আমরা তো সম্মান করি না, তারও তো মেয়ে আছে, একদম, তার মেয়েও তো জেলে টেলে ঝামেলা ছিল তো, গালাগাল তো দেওয়া যায়, কিন্তু মাকে এবং স্ত্রীকে তাদের শরীরটাকে কেন্দ্র করে
যে বর্বরতার সাথে কথাগুলো বলছিল, সেটা কিন্তু খুব ভাবার বিষয়। এই পুরুষতান্ত্রিক সমাজে যারা সমাজে একটা মাথায় চলে গেছে কোনো কারণে, আমি শিক্ষিত অশিক্ষিত দূরে ফেলে দিলাম, জনপ্রতিনিধিত্ব পদে একদম একটা রাজ্যকে একটা জেলাকে দীর্ঘদিন ধরে চালাচ্ছে, তার গ্রহণযোগ্যতা না থাকলে দিদি তাকে এত গুরুত্ব দিত না। তার মুখের এই শব্দের মধ্য দিয়ে আমাদের সমাজে, পুরুষতান্ত্রিক সমাজের যে ঘৃণ্যতা, যে পাপাচার, যে দৈন্যতা প্রকটভাবে ফুটে উঠেছে। কিন্তু একদম খুব ইন্টারেস্টিং। কেউ কেউ বলবেন যে এটা ইউটিউবে যারা ছেড়েছে, আমি জানি না, কেউ কেউ আনকাট ছেড়েছে ইউটিউবে, খুব কানে লেগেছে, কেউ কেউ আবার একটু বিপ বিপ দিয়েছে করে যাচ্ছে। যেটা আনকাট গেছে, মাননীয়া নিশ্চয়ই যদি কান দিয়ে নিশ্চয়ই শুনেছেন, মনে হয় উনি হেডফোনে শুনেছেন। আমার এই পশ্চিমবঙ্গের, আমি নির্দ্বিধায় বলতে পারি, এই বাঙালি সমাজের হাজার হাজার শিশু, কিশোর কিশোরী, যুবক যুবতীরা শুনে ফেলেছে এই গালাগালটা। কি পছন্দ হলো বলুন তো, কি ধারণা হলো বলুন তো, এমনটি বলা যায়? আমরা যখন দেখতে পাচ্ছি সপ্তম শ্রেণীর ছাত্র ওই পাঁশকুড়ার কৃষ্ণেন্দু, তাকে মিথ্যে করে চোর অপবাদ দিয়েছে বলে সে জান দিয়ে দিল। তার আত্মসম্মান, একটা বাচ্চা আত্মসম্মান বলে এতটা প্রকট। যেখানে মন্ত্রী জেলে গিয়েছে, জেলে গিয়ে ওই পার্থ চট্টোপাধ্যায় ওর পিতার সাথে দেখা হয়েছে, ফ্লাইং কিস দিচ্ছে, ফ্লাইং লাভ, 100% লাভ লাভ লাভ। নোংরামি নষ্টমী কোথায় গিয়ে পৌঁছেছে? সেখানে কৃষ্ণেন্দুর প্রাণ দেওয়াটা সিম্বলিক। সমাজে এখনো মরে যায়নি, এখনো এই নতুন প্রজন্মের মানুষ মূল্যবোধকে বাঁচিয়ে রাখতে চায়। আমরা এই বুড়ো খোকার দল নষ্ট করছি। অনুব্রত যখন এই কথাটা বলছিল, বড্ড ভাবাচ্ছিল সমাজে কি বার্তা যাচ্ছে। আমি পরিষ্কার করে বলছি, আচ্ছা আমি বুঝে বললাম না, ওনাকে 4 ঘন্টার মধ্যে ক্ষমা চাইতে বলা হয়েছিল, আমি কিন্তু বিশ্বাস করতে পারছিলাম না যেটা ওনার বক্তব্য। পরে বুঝলাম হ্যাঁ, ওটা ওনারই বক্তব্য। আমি ওনাকে তুই বলবো না, বলতে পারি না। আমাদের সমাজে সম্মান দেওয়ার ব্যাপারটা যেন চলে গেছে, নষ্ট হয়ে গেছে, ধসে গেছে একটা। এটা খুব দুশ্চিন্তার। সমাজে না একে অপরকে সম্মান দেবে মিনিমাম, এটুকু যেন উড়ে পুড়ে যাচ্ছে। আমি পরিষ্কার করে মাননীয়াকে একটা কথা বলবো, মাননীয়া ও আজকে যে জায়গায় এসে পৌঁছেছে, এটা পৌঁছলো কি, দায় কার? আগে বলুন। আপনি বলেছেন অক্সিজেনের প্রবলেম, ও বলছে আমার ওষুধ খেলে মাথা গরম হয়ে যায়। মানে ওষুধ খেলে ওর দলের বিরুদ্ধে কেউ বললো নাকি মাথা গরম হয়ে যাবে, এটাও একটা ইন্টারেস্টিং পয়েন্ট। অর্থাৎ দলের বিরুদ্ধে যদি বলে, অর্থাৎ ধরুন তৃণমূল দলে কেউ অন্যায় করেছে, পুলিশ তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে পারবে না। খুব ইন্টারেস্টিং। আচ্ছা, তাহলে পুলিশ যখন তার কর্মকাণ্ড নিরপেক্ষভাবে করবে, শাসক দলের কেউ অন্যায় করলে তার বিরুদ্ধে করবে, আর বিরোধী দলের কেউ অন্যায় করলে তার বিরুদ্ধে করবে, এটা তো ন্যায্যতা বলে। তার মানে অনুব্রত এতদিন ধরে বীরভূমে এই রাজত্বই চালিয়েছে যে শাসক দলের হাজার অন্যায় থাকলেও বিরুদ্ধে করা যাবে না। তিনি বললেন যখন ওষুধ খেয়ে আমার মাথাটা গরম হয়ে যায়, সেই সময় যদি দলের বিরুদ্ধে কেউ বলে দলকে ভালোবাসা দেখাচ্ছেন, তখন মাথা গরম হয়ে যাওয়ার জন্য আমি উল্টোপাল্টা করে ফেলি। সেই উল্টোপাল্টার ফসল হচ্ছে ওই মা আর স্ত্রীকে নোংরা করা, কারণ মা স্ত্রীকে নোংরা করা। একদম। তাহলে প্রশ্ন হচ্ছে, একটা মৌলিক জিজ্ঞাসা মাননীয়াকে, এটা কি একটাই হলো? এটা কি বিচ্ছিন্ন কোনো ঘটনা? আমি মাননীয়াকে বলছি, রাজ্যবাসীকে বলছি, যদি ভুল না বলে থাকি, এটা স্বাভাবিক ঘটনা। অনুব্রত ফ্রাস্ট্রেশন থেকে উগ্রভাবে বলে দিয়েছে, বলছে তুমি রেকর্ড করছো তো করো না, রেকর্ড করো, রেকর্ড করতে বলছে, রেকর্ড করো, আমি কুছ পরোয়া নেই। ও আসলে না দেয়ালে পিঠ থেকে গেলে যেমন হয়, মনে হচ্ছে যেটা এমন একটা ভাব ছিল কথাবার্তার মধ্যে, যা হবার হবে ছিল না। একদম। আমার বক্তব্য অন্য জায়গায়। এর প্রতিক্রিয়াটা কি? প্রতিক্রিয়ার মধ্যে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ প্রতিক্রিয়া শাস্তিহীনতা। এই যে শিক্ষায় এত দুর্নীতি হচ্ছে, দুর্নীতি কিন্তু আজ হচ্ছে না। কুণাল ঘোষ বারবার বলছে যে দুর্নীতি হচ্ছিল, আমরা সরকার জানতাম, চুপ ছিল, প্রশ্ন দেওয়া হচ্ছে। এখনো বলছে ক্যাবিনেট একজন মন্ত্রী দুর্নীতি করে ঘুরে বেড়াচ্ছে, জেলে নেই, বাইরে ঘুরে বেড়াচ্ছে, উনি কিছু আগে পর্যন্ত দাবি করেছেন। আমার প্রশ্ন অন্য জায়গায়। আচ্ছা, এত বড় অপরাধ করার পর ধরুন পুলিশকে আপনি যদি সামান্য একটা কথা বলতে, আপনি তো অ্যারেস্ট করে পিটিএল করে তাদের দিতে। একদম, আমি সেটাই বলছি। এটা সাধারণ মানুষ বা আমাদের সংবাদ মাধ্যমের কেউ কেউ বলেছেন তাকে যেভাবে হেনস্থা করা হয়েছে, সন্ময় ব্যানার্জি থেকে শুরু করে শফিকুল ইসলাম থেকে শুরু করে কয়েক জনের নাম বলা যাবে, যেগুলো হেনস্থা করা হয়েছে, যেভাবে তাদেরকে টর্চার করা হয়েছে পুলিশ দিয়ে।
আমি তো কতবার টিভি চ্যানেলে বলেছি, লিখেছি যে প্রশ্রয়ের অন্ধগলিতে সব পাপের সৃষ্টি হয়। প্রশ্রয় প্রশ্রয় তস্য প্রশ্রয়, আজকে এইটাকে তো এই যে শাস্তির কথা বলা হচ্ছে, পার্টি থেকে বলা হলো ক্ষমা চাইতে হবে, নিঃশর্ত ক্ষমা 4 ঘন্টার মধ্যে। 4 ঘন্টা পর ক্ষমা চাওয়ার চিঠি তৈরি হয়েছিল, সেটা সোশ্যাল মাধ্যমে দেখেছিলাম। অশিক্ষা কুশিক্ষা কোন পর্যায়ে পড়লে ওই রকম চিঠি লেখে? একজন জনপ্রতিনিধি, একটা জেলার প্রধান, এতদিন ধরে মাতব্বর ছিল, তার চিঠির পয়েন্টটা দেখেছে, বানান বলে ভর্তি, সেন্টেন্স বলে ভর্তি, সেটা গেল। ক্ষমা চেয়ে বলছে না দিদির পুলিশ, যদি দিদির পুলিশকে অসম্মান করবো, পুলিশ যদি দিদির না হয় মোদির হয় তাহলে অসম্মান করা যাবে, ওখানেও গন্ডগোল। মানে পুলিশ দিদির কি মোদির তো জানার দরকার নেই, অর্থাৎ দিদির হলে তাকে একটু সম্মান করতে হবে। বাবা সুব্রত বক্সী বলেছে দিদির পুলিশ, কিন্তু যদি মোদির পুলিশ হয় তার মাকে আর বোনকে তুলে নিয়ে আসা যাবে। মোদির পুলিশ কি রে ভাই, মানে পাপের উপর আবার একটা পাপ। আবার ক্ষমা চাইছে কার কাছে? সুব্রত বক্সীর কাছে। মানে আমি কাউকে মেরেছি, খুন করেছি, তার মাকে তার স্ত্রীকে হত্যা করেছি বা অপদস্থ করেছি, আমি ক্ষমা চাইবো কোথায়? আমি গুন্ডাদের চেলা আমার বসের কাছে চাইবো, এটা ন্যায় হলো? পাপ করেছে ওই আইসির কাছে, লিটন বাবুর কাছে, বোলপুর থানার আইসির কাছে। পাপ করেছে আইসির স্ত্রীর কাছে, আইসির মায়ের কাছে, খুব ঠান্ডা মাথায় বুঝুন। পাপ করেছে শাসন ব্যবস্থার কাছে, ন্যায়ের কাছে। ক্ষমা চাইছে সুব্রত বক্সী। সুব্রত বক্সীকে চিনবো না আমি, কেন চিনবো? ওটা পার্টির ব্যাপার, তুমি পার্টিতে যাই বলো বা নাই বলো, ওটা তো গোপনীয় ব্যাপার, পার্টির অভ্যন্তরীণ বিষয়টা। কিন্তু ক্ষমা চাওয়ার ব্যাপারটা তো ওখানে হবে। আর ক্ষমাটা গিয়ে ক্ষমা করে দাও প্রভু, এটা কোনো ক্ষমা হয়? আমি আরো একটা আতঙ্কের বিষয় বলছি, যেটা আমাকে আরো উদ্বেগে রেখেছে। ফিরহাদ হাকিম সাহেব, তার ভালো লাগতে পারে অনুব্রতকে, কিন্তু উনি বলেছেন, শব্দ যেটা ইউজ করেছেন তুচ্ছ ঘটনা, এটা নিয়ে বাড়াবাড়ি করেছে, জেলা স্তরের তুচ্ছ ঘটনা, এরকম একটা বক্তব্য। আপনি তো কলকাতার মেয়র না, আপনি তো নেতাজি সুভাষচন্দ্র বসুর জায়গায় বসে আছেন না? অত নিকৃষ্ট নিচুতার সাথে কথা, এত ঘৃণ্য পাশবিক কথা, তাকে চূড়ান্ত কন্ডেম করে লজ্জা বললেন না, ঘৃণা বললেন না। আপনার সহকর্মী, তিনি রাজনৈতিক সহকর্মী, তার প্রতি ধিক্কার জানালেন না, ওটাকে তুচ্ছ ঘটনা বললেন। আপনার পরিবারের ক্ষেত্রে হলে কি এটা তুচ্ছই হতো? আমি তো তুচ্ছ মনে করবো না, আপনি তুচ্ছ মনে, এটার নাম পছন্দ। তার ক্ষমা চাইতে হবে কোথায়? অনুব্রতকে ক্ষমা চাইতে হবে লিটনের কাছে, আইসি সাহেবের কাছে, তার মায়ের কাছে, তার স্ত্রীর কাছে। আমি গতকালকেও টিভিতে বলেছি এটা। ক্ষমা কিভাবে চাইবে? আদিবাসী মহিলাকে নাকখত খাওয়ানো হয়েছিল, দৃষ্টান্ত যত ক্ষমা, ওই বোলপুর থানায় নাকখত দেবেন যদি আইনত তাকে জেলে ঢোকানো না হয়। যদি বলেন ক্ষমার বিনিময়ে আমাকে ছেড়ে দাও, তাহলে ক্ষমাটা ক্ষমার মতো হবে, ক্ষমার যোগ্য ক্ষমা হবে। নাকখত দেবেন ওই বোলপুর থানাতে, নাকখত দিয়ে ক্ষমা চেয়ে যাবেন পা ধরতে। কার? ওই লিটন সাহেবের, বোলপুর থানার রশিদ। তার স্ত্রী এবং তার মায়ের কাছে যাবেন, যদি স্বর্গ মা বেঁচে থাকেন আমি জানি না, তার মায়ের কাছে যাবেন। দূর থেকে তার গা ছোঁয়া যাবে না, কারণ অসভ্য নোংরা লোক, কোনো মহিলার কাছে পাকে স্পর্শ করার যোগ্যতা নেই। দূর থেকে যতক্ষণে তারা ক্ষমা করবে, ততক্ষণ হাত জোর করে শুয়ে নত যে পারে, একদম সাষ্টাঙ্গে প্রণাম বলে না, ওই ধরনের সাষ্টাঙ্গে ক্ষমা চাওয়া, এটাকে বলে ক্ষমা। আমি সুব্রত বক্সী সাহেবকে বলছি, অনুব্রতকে এটা দৃষ্টান্ত স্থাপন করতে বলুন, নতুবা ঘাড় ধাক্কা দিয়ে রাজনীতি থেকে বের করে দিন। পুলিশকে অর্ডার দিন, পুলিশের কাছে এখনো যায়নি, এখনো থানায় যায়নি, অ্যারেস্ট করে আবার তিহার জেলে, তার সংশোধন পর্ব এখনো বাকি থেকে গেছে। তাই তাকে পূর্ণাঙ্গ সংশোধিত করার জন্য হতে পারে যাবজ্জীবন, তাকে ওখানেই রেখে দেওয়া হোক, ওটাই হবে তার উপযুক্ত। একদম একদম। এখন দেখার যে অনুব্রত মণ্ডল রবিবার সকালে পুলিশ তাকে আবার তলব করেছে। তিনি শরীর খারাপ বলে তিনি যাননি। শোনা গেছে কয়েকজন আইনজীবী গেছিলেন বোলপুর থানায়, এসডিপিও অফিসে, আবার তাকে তলব করা হয়েছে। তিনি কি যাবেন? যদি সত্যি সত্যি এই যে অপরাধ, এটা শুধু অপরাধ বললে মানে ঘৃণ্য অপরাধ, এই অপরাধের সত্যিই কোনো ক্ষমা নেই আমাদের সমাজে। একজন মানে একটা জেলা সভাপতি পদ যিনি হোল্ড করেছেন, যার নাম শুধু পশ্চিমবঙ্গ নয় ভারতবর্ষের রাজনীতিতেও রয়েছে,
অনুব্রত মণ্ডল নামটি, সেই অনুব্রত মণ্ডল যে কাণ্ড ঘটালেন এবং যে বয়সে গিয়ে ঘটালেন, এর কোনো ক্ষমা নেই। দেখব প্রশাসন কি ব্যবস্থা নেয়, আমাদের নজর সেদিকেই থাকবে। ধন্যবাদ মাসুমদা, ধন্যবাদ আপনাদের, সবাই ভালো থাকবেন, নমস্কার।